রাতের চাহিদা। আজ শুনবেন চতুর্থ পর্ব। গিফট দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কী ছিল সেই গিফটে? বিশাল একটা বক্সে মানুষের রক্ত মাংসের মাথা। কি বলিস? হ্যাঁ রে, তবে ওইটা জাস্ট ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছিল, কারণ ওইটা কোনো রিয়েল মানুষের মাথা ছিল না। আর ওই ভয় পেয়েই আমি 7 দিন হাসপাতালে। তানিশার এখন মাঝে মাঝে বমি হওয়া শুরু হয়েছে, হঠাৎ হঠাৎ পেট ব্যথাও শুরু হয়েছে, আর মাঝে মাঝে পেটে কিছু একটা যেন লাথি মারে। মিমের পরামর্শে তানিশা আর মিম ডাক্তারের কাছে গেল চেক আপ করাতে। তানিশা খুব টেনশনের মধ্য দিয়ে সময় পার করছে, কারণ রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে সে সমাজে মুখ দেখাবে কী করে? কী পড়েছে মানুষ হবে ও? ওর তো কোনো পিতৃ পরিচয় নেই, কাকে পিতা বলবে সে? আমার কাছে যখন ওর পিতার পরিচয় জানতে চাইবে তখন ওকে আমি কি বলবো? তানিশা যেন কথাগুলো ভাবতেই পাথর হয়ে যাচ্ছে। টেনশন করিস না, তুই যেমনটা ভাবছিস দেখবি তার বিপরীতটাই হবে, তাই যেন হয় দোস্ত। কিছুক্ষণ পর রিপোর্ট আসলো। রিপোর্ট দেখে তানিশা মিম দুজনেই হতভম্ব হয়ে গেল, যেন দুজনের মাথায় আকাশ ভেঙে পড়ল। রিপোর্ট পজিটিভ, তানিশার গর্ভে টুইন বেবি। যদিও টুইন বেবি তানিশার খুব পছন্দ, ওর ইচ্ছে ছিল ওর একদিন টুইন বেবি হবে। পাশের বাসার এক আপুর টুইন বেবি হওয়াতে তানিশার টুইন বেবির প্রতি আসক্তি বেড়ে যায়। সে স্বপ্ন দেখতে থাকে তার ফুটফুটে বেবির সাথে সে সারাদিন খেলাধুলা করবে, সাথে করে ঘুরতে নিয়ে যাবে। বাবুর আব্বুর কোলে থাকবে একটা বেবি আর তার কোলে থাকবে একটা। দুজনে পাশাপাশি হেঁটে পাড়ি দেবে তাদের গন্তব্যস্থল, আর সেখান থেকে রিকশায় পাশাপাশি বসে বাড়ি ফিরবে। প্রতিদিন অফিস থেকে ওর বাবা বারবার ফোন করে ওদের খোঁজ নেবে, আবার ছুটির দিনে সবাই মিলে বেরিয়ে পড়বে অজানা উদ্দেশ্যে। কিন্তু আজকে টুইন বেবির কথা শুনেই মুখটা মলিন হয়ে গেল, গলা শুকিয়ে যায় তানিশার, বিষাদে নীল হয়ে যায় তার চেহারা। মুখের দিকে তাকানো যাচ্ছে না, কারণ এই বেবির বাবা নেই। অবৈধ সন্তান পরিচয়ে বেড়ে উঠবে সে, সবাই ওদের নিয়ে হাসি তামাশা করবে, এটা সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। এই সকল চিন্তা তানিশার মাথায় ঘুরপাক খাচ্ছে। মিম বলল, এখন কি করবি দোস্ত? জানি না, আমার মাথায় কোনো কাজ করছে না। আমি একটা কথা বলি? বল। আমি বলি কি, তুই একটা পিল খেয়ে বাচ্চা নষ্ট করে ফেল। আমার সন্তানকে নষ্ট করব কেন? আমার সন্তান? কি সুন্দর করে কথাটা বললি, আমার সন্তান। তুই কি জানিস এই সন্তানের বাবাকে? আর কার পরিচয়ে বড় হবে? কিভাবে মুখ দেখাবি সমাজে? যদি সমাজ থেকে আমাকে বিতাড়িতও করা হয় তবু এই সন্তান আমি নষ্ট করব না, কারণ ওরা তো কোনো দোষ করেনি। তাহলে কেন ওদের আমি হত্যা করব? হয়তো আমি কারো দর্শনের শিকার হয়ে আমার গর্ভে সন্তান এসেছে, এতে আমার বা আমার সন্তানের তো কোনো দোষ নেই। দোষ যদি কেউ করে থাকে তাহলে করেছে ওই দর্শক। আমি কিছুতেই এই সন্তান নষ্ট করব না। তানিশারা হাসপাতালে যায় সন্ধ্যায়, আর রিপোর্ট পেতে ও সকল কাজ সারতে রাত 11টা বেজে যায়। মিম একাকী বাড়ি ফিরছে। তাদের বাড়ির রাস্তা একটু নির্জন। মিম বারবার পিছনে ফিরে তাকাচ্ছে, মনে হচ্ছে কেউ একজন তাকে ফলো করছে। কিন্তু মিম বারবার পিছন ফিরে তাকিয়ে দেখে তার পিছনে কেউ নেই। হঠাৎ একজন মুখোশধারী মানুষ এক লাফে মিমের সামনে চলে আসে। মিম ভয় পেয়ে বলে, কে আপনি? এইভাবে পথ আটকালেন কেন? আমি টুইন বেবির বাবা বলে ধীরে ধীরে মিমের দিকে আগায় মুখোশধারী লোকটা। মিম পিছাতে পিছাতে বলে, মানে আপনি সেই দর্শক? না, আমি দর্শক না। তাহলে? তানিশা আমার বউ। বউ হলো কি করে? ওর তো বিয়েই হয়নি। বিয়ে হয়েছে। কার সাথে? আমার সাথে। আপনি তো দর্শক। হ্যাঁ, আমি দর্শক, তাতে তোর কি? এখন বল, তুই আমার টুইন বেবি নষ্ট করতে কেন বলেছিস? আপনি কি করে জানলেন আমি নষ্ট করতে বলেছি? আমি জানি তুই কি বলেছিস তানিশাকে। কাজটা ঠিক করিস নাই। যা করেছি ঠিক করেছি, আর কেন করব না? কি পরিচয়ে বড় হবে ওর অবৈধ সন্তানগুলো? আর ও নিজেই বা কী করে মুখ দেখাবে সমাজে? সেটা আমাদের ব্যাপার। তুই কেন আমাদের সন্তানকে নষ্ট করতে বলবি? বলেই গলা চেপে ধরে মিমের। মিম ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। বল, আর কোনোদিন আমার সন্তান নষ্ট করার কথা বলবি? মিম হাত দিয়ে ইশারা করে বলতে থাকে, আর বলবে না। মনে থাকে যেন। আর শোন, আমার বেবি আর বেবির মায়ের দিকে খেয়াল রাখবি। মিম হা বলার চেষ্টা করলো, তারপর মিমকে ছেড়ে দিল। মিম যেন আধমরা হয়ে যাচ্ছিল, তার দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছিল। তানিশা বাসায় গিয়ে চুপচাপ শাওয়ার নিতে চলে যায়। অজোরে কান্না করতে থাকে সে। তানিশার কান্নার জল আর শাওয়ারের জল মিশে একাকার। তার কান্নার শব্দ শাওয়ারের কান্নার শব্দে ভেসে যায়। তানিশা শাওয়ার শেষ করে বিছানায় চলে আসে। বিছানায় এসে সে ভাবতে লাগলো, যদি এমনটা হতো যে আমাকে প্রতিদিন দর্শন করেছে, সে যদি আমার কাছে এসে ক্ষমা চেয়ে আমাকে বিয়ে করার প্রস্তাব দিত, তারপর আমার আর আমার টুইন বেবির দায়িত্ব নিত, আমাদের সুন্দর একটা হাসি খুশির সংসার হতো, আমরা আমাদের বেবিদের নিয়ে জীবনযাপন করতে পারতাম। হঠাৎই বাস্তবতার জ্বর বয়ে গেল তানিশার মাঝে।
সে বুঝে গেল এটা বাস্তব, বাস্তব আর কল্পনার সম্পূর্ণ আলাদা। আর আমি এসব কি ভাবছি সন্তানের মুখে পড়ে। ওই দর্শক জাস্ট এনজয় করেছে আমার সাথে। সে কেন বিয়ে করবে আমাকে? কেন গাড়ি তুলে নেবে আমার আর আমার সন্তানের দায়িত্ব? আমি আমার ফ্যামিলিকে কি করে মুখ দেখাবো, যারা আমাকে এত বিশ্বাস করে টাকা পয়সা খরচ করে লেখাপড়া শেখাচ্ছে, আর আমি কিনা তাদের মুখে চুলকানি মাখিয়ে বিয়ের আগেই সন্তানের মা হয়ে গেলাম। আমার জন্য আমার ফ্যামিলির নাক কান কাটা যাবে। তার চেয়ে বরং আমি নিজেই হারিয়ে যাই এই নিষ্ঠুর দুনিয়া থেকে। বড্ড বেশি বেইমানি করলো আমার ভাগ্য আমার সাথে। কি এমন পাপ করেছিলাম যার জন্য এমন কষ্টের জীবনযাপন করতে হচ্ছে আমাকে? এই সব ভাবতে ভাবতে তানিশা হারিয়ে যায় গভীর নিদ্রায়। আর প্রতিদিনের মতো আজকেও রক্ষা পেল না দর্শনের হাত থেকে। তানিশা তার রুম গুছাতে গুছাতে বালিশের নিচে একটা চিরকুট পায়। চিরকুটে লেখা, দেখো তানিশা, আমার বেবিগুলো কিন্তু খুব যত্নে আগলে রাখবে, যেন ওদের কোনো রকম কষ্ট বা অযত্ন না হয়। অযত্ন হলে কিন্তু তোমাকে শেষ করে ফেলবো। এখন থেকে তুমি কোনো প্রকার কাজ করবে না, আর আমার বেবিগুলি নষ্ট করার চেষ্টা করলে একদম মেরে ফেলবো। ভালো মন্দ খাওয়া দাওয়া করবে এবং নিজের খেয়াল রাখবে। আর হ্যাঁ, তুমি আমাকে টুইন বেবি গিফট করেছো, আমারও উচিত তোমাকে কিছু গিফট করা। তাই তোমাকে ছোট্ট একটা গিফট করলাম। দেখো, ড্রেসিং টেবিলের উপরে গিফটটা রাখা আছে। তানিশা এইটুকু পরেই ছুটে গেল ড্রেসিং টেবিলের দিকে এবং ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সে হতভম্ব হয়ে যায়। সেখানে রাখা একটি ডায়মন্ডের আংটি এবং বেবিদের নামের একটা বই। তানিশা এবার চিরকুটের বাকি অংশ পড়ছে। কি পছন্দ হয়েছে আমার দেওয়া গিফট? শোনো, বই থেকে বেবিদের সুন্দর দুইটা নাম পছন্দ করে রাখবে। ভালো থেকো, কাল আবার আসবো। তানিশা চিরকুটটা পড়ে কেমন যেন হয়ে গেল। কোনো কিছুই মাথায় ঢুকছে না তার। খুব মাথা ঘুরছে, সব কিছু ঘোলাটে লাগছে। উল্টাপাল্টা হয়ে যাচ্ছে পুরো পৃথিবীটা। কে এই মানুষটা যে প্রতিদিন আমাকে তার চাহিদার দাসী বানিয়েছে, আবার আমার গর্ভের অভিশপ্ত শিশুকে খুব যত্নে রাখতে বলেছে? আসলে এই মানুষটা কে, যে আমাকে এত দামি গিফট দেয়, আবার আমাকে মেরে ফেলারও হুমকি দেয়? খাবার টেবিলে সবাই খেতে বসেছে। তানিশার ভাই বলল, আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি, তুই যাবি তানিশা? না ভাইয়া, তোমরা যাও, আমি যাব না। বাবি বললে, কেন যাবে না? চলো যাই, ঘুরতে গেলে মনটা হালকা হবে। না ভাবি, তোমরা যাও, আমি যাব না। রাইসা বলল, চলো না আন্টি আমাদের সাথে। রাইসা হলো তানিশার বাইবাবির কুল জুড়ে আসা একমাত্র আদরের সন্তান। খুব মিষ্টি দেখতে, ওর দাঁতগুলো দেখতে খুবই সুন্দর। ছোট ছোট দাঁত দেখতে যেন পিচ্ছি রাজকন্যা। খুব বেশি চঞ্চল, চড়ুই পাখির মতো। সবার সাথে সহজে মিশতেও জানে ও। দেখলেই আদর করতে ইচ্ছা করে। রাইসা খুব ভালো স্টুডেন্ট, ক্লাসের ফার্স্ট গার্ল। ঠিক আছে মামুনি, তুমি যখন বলছো তখন তো যেতেই হয়। গাড়িতে করে সবাই যাচ্ছে। হঠাৎ মিমের ফোন। মিম তানিশাকে তার সাথে ঘটে যাওয়া গত রাতের কাহিনী খুলে বলে। মিমের কথা শুনে তানিশা অবাক হয়ে যায়। মিম আমাকে বাচ্চা নষ্ট করার কথা বলেছিল বলে ওকে মেরে ফেলতে গিয়েছিল। তানিশা ভাবছে, আমাদের কথাগুলো ওই মানুষটা জানলো কি করে? আমার সাথে এসব কোনো জিন বা পরি করছে না তো? আবার ভাবছে, এটা কি করে সম্ভব? রাইসা তানিশার কুলে বসে তার আম্মুর মোবাইলে গেমস খেলছিল। তানিশাকে চুপ থাকতে দেখে বলল, আন্টি তোমার কি হয়েছে? কিছু হয়নি মামুনি। তাহলে এমন চুপচাপ আছো কেন? এমনি আমার পাকনা বুড়ি। আচ্ছা আন্টি, তোমার আঙ্কেল। রাইসা কথাটা শেষ করতে যাবে তার আগেই তানিশার বাবি রাইসাকে তানিশার কুল থেকে ছু মেরে নিজের কুলে নিয়ে মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। বাবি, ওকে কথাটা শেষ করতে দিতে, তার আগেই কেন নিয়ে নিলে আমার কুল থেকে? আরে ইদানিং ও খুব ভুল বকা শুরু করেছে। না জানি তোমাকে আবার কি থেকে কি বলে বসে, তখন তুমি বিষয়টা অন্যদিকে নিয়ে নেবে, তাই আর কি। ভাবি, এটা কোন ধরনের কথা? আমি ওকে আমার সন্তানের মতো করে ভাবি। তানিশা, বাদ দাও তো বিষয়টা, আমরা এখন এটা আর না ভাবি। তানিশার কাছে তার বাবির আচরণটা কেমন যেন অদ্ভুত মনে হলো। কেন জানি বিষয়টার মাঝে সে একটা রহস্যের গন্ধ পাচ্ছে। তানিশা ভাবছে বিষয়টা রাইসার কাছ থেকে জানতে হবে। তানিশা আজকে রাতে তার রুমে আরও একটা সিসি ক্যামেরা স্থাপন করলো, যাতে যেমন করেই হোক ওই দর্শককে চিহ্নিত করা যায়। তানিশা আজকে আবারও সেই ডায়েরিটা নিয়ে বসলো। ডায়েরির একটা জায়গায় ওর চোখ আটকে গেল। ওখানে লেখা, খুব বেশি ভালোবাসি অনিক আমি তোমাকে। কি করে বোঝাই তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। খুব বেশি ভালোবাসি রে পাগল তোকে। তানিশা খুব নিখুঁতভাবে মিলিয়ে দেখলো কথাগুলো তার নিজের হাতে লেখা। তানিশার মনের মধ্যে বারবার উকি দিচ্ছে, এই অনিকটা আসলে কে, যাকে আমি ভালোবাসি? তানিশা ভাবছে ডায়েরিটা হয়তো তার না। এমন অনেক মানুষ আছে যারা হাতের লেখা হুবহু কপি করতে পারে। এরকম হাজার কথা ভাবতে ভাবতে তানিশা হারিয়ে যায় ঘুমের রাজ্যে। ডায়েরিটা পড়ে থাকে তার হাতের পাশে।
সকালে ঘুম থেকে উঠে তানিশা অবাক। সে আজকে কোনো প্রকার দর্শনের শিকার হয়নি, কিন্তু সে দেখতে পায় বালিশের নিচে একটা চিরকুট। চিরকুটটা নিয়ে তানিশা দৌড় দেয় সিসিটিভির ফুটেজ চেক করতে। তারপর সিসিটিভির ফুটেজে সে যা দেখল সেটা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না।